পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে সরকার, জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী আনি। যেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। হঠাৎ করে বললেন তিস্তার জল দিয়ে দাও, আরে ভাই রাজ্যকে জিজ্ঞেস করলো না। তিস্তা নদীর পানি বন্টন ইস্যু আবারও আলোচনায় এসেছে, যা বাংলাদেশ ভারত সম্পর্কের একটি দীর্ঘদিনের অমীমাংসিত কূটনৈতিক বিষয়। 2011 সালে দুই দেশের মধ্যে পানি বন্টন চুক্তির খসড়া প্রস্তুত হলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে তা স্বাক্ষর হয়নি। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির ন্যায্য হিস্সা নিয়ে বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি দীর্ঘ সময় ধরে। বিশ্লেষকদের মতে তিস্তা চুক্তির প্রধান অন্তরায় ছিল পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থান ও প্রশাসনিক আপত্তি। ফলে এক যুগের বেশি সময় ধরে আলোচনায় থাকলেও কোনো কার্যকর সমাধান আসেনি। এই প্রেক্ষাপটে এবার প্রশ্ন উঠছে, নতুন রাজনৈতিক বাস্তবতায় কি তিস্তার পানি বন্টন ইস্যুতে অগ্রগতি আসবে? তিস্তা নদী বাংলাদেশের উত্তরাঞ্চলের কৃষি, সেচ ও জীবিকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুকনো মৌসুমে পানি কমে যাওয়ায় কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই নদীটির ন্যায্য পানি বন্টন এখনও দেশের অন্যতম কূটনৈতিক অগ্রাধিকার। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে দীর্ঘদিনের এই অচলাবস্থা কাটানো সম্ভব। তবে এটি শুধুমাত্র একটি চুক্তির বিষয় নয়, বরং দুই দেশের আস্থা ও সহযোগিতার প্রশ্নও জড়িত। এখন সকলের দৃষ্টি, তিস্তা ইস্যু কি অবশেষে সমাধানের পথে এগোবে, নাকি আবারও অনিশ্চয়তার ঘূর্ণিতে আটকে থাকবে? তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশাবাদী জামায়াত এনসিপি। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ভারতের সঙ্গে বরাবরের মতোই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অটুট থাকবে। পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে তার কোনো ব্যত্যয় হবে না বলেই মত প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানের। ভারত অ্যাজ এ স্টেট, পুরো রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, আমাদের যে ইন্টারাকশন, আমাদের পারস্পরিক বেনিফিটের যে সম্পর্ক, সেটা কোনো ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে না। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় কিছু সমস্যার আশঙ্কা থাকলেও তিস্তা সমস্যা সমাধানের আশা দেখছেন রাজনীতিবিদরা। এই নির্বাচনটার মধ্য দিয়ে যে সরকার পরিবর্তন হয়েছে, এটাকে বাংলাদেশের একটা সুযোগ হিসেবে নেওয়া উচিত। সুযোগটা কি? যে এতদিন পর্যন্ত আমরা কেন্দ্রীয় বিজেপি সরকারকে বলতে শুনেছি যে তিস্তার চুক্তিটা হচ্ছে না রাজ্য সরকারের কারণে, মমতার কারণে। কিন্তু এখন যেহেতু কেন্দ্র এবং রাজ্যে একই সরকার, এখন বাংলাদেশে বলা উচিত যে এখন আপনার এটা করা উচিত, কারণ পানির ন্যায্য হিস্সাটা আমাদেরকে পেতে হবে। বাংলাদেশের ন্যায্য হিস্সা তিস্তা মহাপরিকল্পনার মাধ্যমে একটা অংশের হবে, কিন্তু এছাড়াও প্রায় 54টি অভিন্ন নদীতে বাংলাদেশের ভাটি এলাকা হওয়ার কারণে আমাদের যে পানি আসার কথা স্বাভাবিক স্রোত, সেটাকে তারা ক্ষতিগ্রস্ত করছেন। তো এই সবগুলো বিষয়ের সমাধান করার তো একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে গিয়ে বাংলাদেশের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলেছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। কারণ দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে বাংলাদেশকে বঞ্চিত রাখার মূল কুশীলবদের তালিকায় এই মমতা দিদি ছিলেন প্রথম সারিতে। বিশ্লেষণে দেখা যায়, তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। 2011 সালে ভারতের তৎকালীন সরকার তিস্তার পানি বন্টন চুক্তির একটি খসড়ায় সম্মত হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই চুক্তি স্বাক্ষর আটকে দেন। পানির সংকটের যুক্তি দেখিয়ে তিনি এরপর থেকে ধারাবাহিকভাবে যে কোনো পানি বন্টন চুক্তির বিরোধিতা করে আসছিল। সবচেয়ে তীব্র বিরোধ প্রকাশ্যে আসে 2024 সালে। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের পর প্রধানমন্ত্রী মোদী গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন এবং তিস্তা উন্নয়ন সমীক্ষার ঘোষণা দেন। আর সেই ঘোষণার পর দিনই মমতা মোদীকে চিঠি লিখে তীব্র প্রতিবাদ জানান। কেন্দ্র রাজি থাকলেও রাজ্যের বাধায় বারবার আটকে গেছে তিস্তা চুক্তি। একই সঙ্গে গঙ্গার পানি বন্টন চুক্তি ডিসেম্বর 2026-এ মেয়াদোত্তীর্ণ হতে চলেছে, যা বাংলাদেশ ভারত উভয় পক্ষের জন্যই আলোচনার জরুরি ভিত্তি তৈরি করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখব বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। তিস্তা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদীগুলোর একটি। উত্তর বাংলার কোটি কোটি মানুষের জীবন মরণ এই নদীর উপর নির্ভরশীল। লক্ষ লক্ষ হেক্টর জমির সেচ, খাদ্য নিরাপত্তা ও জীবিকার উৎস। তিস্তা শুধু একটি নদী নয়, ভৌগোলিক কারণে এই অঞ্চলের ভূরাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। তিস্তার পানি নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত দ্বন্দ্ব। আবার বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততায় টানাপোড়েন আরও বেড়েছে।
বাংলাদেশকে মাঝখানে রেখে চীন আর ভারতের ঠান্ডা লড়াই চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তিস্তা নিয়ে আলোচনা আবারও জোরালো হয়েছে। কারণ বিএনপির অন্যতম প্রতিশ্রুতি ছিল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। এই পরিকল্পনা শুধু উত্তর বাংলা নয়, পুরো বাংলাদেশের অর্থনীতিকেই পাল্টে দিতে পারে। তিস্তা নদী বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের 5 জেলা নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই অঞ্চলের কৃষি নির্ভর করে তিস্তার পানির উপর। পুনরুদ্ধার প্রকল্পে কি কি থাকছে? তিস্তার 2 পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, নদী খনন ও ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, 2 পাড়ে পরিকল্পিত স্যাটেলাইট শহর স্থাপন, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা ও মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্র ও মেরিন ড্রাইভ নির্মাণ, প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান। তিস্তা প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য লাভ কি কি? বিশ্লেষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা বলছেন। প্রথমত, সেচ সুবিধা বৃদ্ধি। যেহেতু নদী খনন করে নদীর নাব্যতা বাড়ানো হবে, ফলে শুষ্ক মৌসুমেও কিছুটা পানি থাকবে। এর ফলে 5.5 লাখ হেক্টর জমিতে সেচের আওতা বাড়বে। উত্তরাঞ্চলের কৃষি উৎপাদন কয়েক গুণ বেড়ে যাবে। অর্থাৎ শুধু উত্তর বাংলার উৎপাদনের মাধ্যমেই পুরো বাংলাদেশের খাদ্য সংকট মেটানো সম্ভব হবে। দ্বিতীয়ত, বন্যা ও বন্যা নিয়ন্ত্রণ। নিয়মিত নদী খনন ও বাঁধ নির্মাণের ফলে বর্ষাকালে আকস্মিক বন্যার ক্ষয়ক্ষতি অনেকাংশে কমে আসবে। তিস্তার ভাঙনে প্রতি বছর যে ফসলি জমি ও লোকালয় নদীগর্ভে বিলীন হয় তা রোধ করা সম্ভব হবে। একই সাথে প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সারা বছর পানি প্রবাহ নিশ্চিত করা সম্ভব হলে এই অঞ্চলের খরার প্রকোপ অনেকাংশে কমে আসবে। তৃতীয়ত, নতুন 170 বর্গ কিলোমিটার জমি পাওয়া যাবে, যা পুরো চট্টগ্রাম শহরের সমান। এখানে আধুনিক প্রযুক্তি নির্ভর স্মার্ট শহর গড়ে তুলতে চায় চীন। এর ফলে বিপুল সংখ্যক মানুষের বাসস্থান ও কর্মসংস্থান হবে। একই সাথে পুরো প্রকল্প এলাকায় একাধিক পর্যটন কেন্দ্র থাকবে, যা মানুষের বিনোদনেরও সুযোগ করে দেবে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। তবে মনে রাখা দরকার, এই প্রকল্প বাস্তবায়নের সবচেয়ে বড় শর্ত হলো পানি। শুষ্ক মৌসুমে ভারত যেন তিস্তার পানির ন্যায্য হিস্সা দেয় তা নিশ্চিত করতে হবে। জলাধারে যে পরিমাণ পানি ধরে রাখা হবে তা পুরো প্রকল্পের বিবেচনায় যথেষ্ট নাও হতে পারে। এখানেই ভারতের চাল। তারা আন্তর্জাতিক আইন অনুসারে পানি বন্টন চুক্তি না করে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। ভারত বাংলাদেশ যৌথ নদী কমিশনের তথ্য অনুযায়ী শুষ্ক মৌসুমে তিস্তার মোট প্রবাহের প্রায় 85% ভারতের গজলডোবা ব্যারেজের মাধ্যমে তারা নিজেদের দিকে সরিয়ে নেয়। বাংলাদেশ অংশে পানির পরিমাণ দাঁড়ায় মাত্র 15%। কোনো কোনো বছর আরও কম। 1996 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে 30 বছরের জন্য গঙ্গার পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির মেয়াদ 2026 সালের ডিসেম্বরে শেষ হচ্ছে। তিস্তার জন্য অনুরূপ একটি চুক্তি করার চেষ্টা চলছিল দীর্ঘদিন ধরে। 2011 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এলে 50-50 অনুপাতে তিস্তার পানি বন্টনের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটিতে আপত্তি জানান এবং চুক্তি স্বাক্ষর আটকে যায়। সেই থেকে চুক্তিটি আর কার্যকর হয়নি। কেন ভারত বাধা দিচ্ছে? বিশেষজ্ঞরা 3টি প্রধান কারণ চিহ্নিত করেছেন। 1, কৌশলগত নিরাপত্তা উদ্বেগ। তিস্তা প্রকল্পের প্রস্তাবিত স্থানটি ভারতের শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেকের কাছাকাছি। এটি ভারতের মূল ভূখণ্ডকে 7 সিস্টার্স অর্থাৎ উত্তর পশ্চিমের রাজ্যগুলোর সঙ্গে যুক্ত করেছে। ভারতের আশঙ্কা, এই এলাকায় চীনের দীর্ঘমেয়াদী উপস্থিতি তাদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। আঞ্চলিক কর্তৃত্ব হারানোর ভয়। বাংলাদেশ এবং চীন যদি যৌথভাবে অর্থনৈতিক উন্নয়নের পথে চলে যায়, তাহলে বাংলাদেশের উপর ভারতের প্রভাব বিস্তার কঠিন হবে। আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং মানবাধিকার লঙ্ঘন করে হলেও পানি আটকে রেখে বাংলাদেশকে চাপে রাখতে চায় ভারত। 3, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি তিস্তার পানি অন্য দেশকে দিতে রাজি নয়। তারা মনে করে বাংলাদেশকে তিস্তার পানি দিলে পশ্চিম বাংলার কৃষিকাজ ব্যাহত হবে। বাংলাদেশে গত 15 বছর একটানা ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। তাদের সাথে ভারতের ভালো সম্পর্ক বলে মনে করা হতো। কিন্তু সেই আওয়ামী লীগ 15 বছরে ভারতের কাছ থেকে তিস্তার পানি আনতে পারেনি।
এই অবস্থায় চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেরি করে আর কোনো লাভ নেই। শুষ্ক মৌসুমে ভারত পানি প্রবাহ কমিয়ে দিলে ভরা মৌসুমে ধরে রাখা পানির মাধ্যমেই উত্তর বাংলার সেচ সমাধান করতে হবে। আর তাছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশে খাল কাটা কর্মসূচি শুরু করেছেন। শুষ্ক মৌসুমে এই খালগুলোও পানি সমস্যা সমাধানে কিছুটা ভূমিকা রাখতে পারে। যদিও পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, গঙ্গা চুক্তি এবং তিস্তা প্রকল্প নিয়ে টেকনিক্যাল কমিটি ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। একমাত্র সমাধান চীনের সাথে তিস্তা প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়া। চীন 2019 সাল থেকেই তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখিয়ে আসছে। বাংলাদেশও প্রাথমিকভাবে এতে সম্মতি দিয়েছিল। চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা পাওয়ার চায়না প্রকল্পটির সম্ভাব্যতা সমীক্ষা শেষ করেছে। কিন্তু এত কিছুর পরেও 2024 নির্বাচনের আগে শেখ হাসিনা সরকার প্রকল্পটি দীর্ঘায়িত করে। 2022 শেষ দিকে তৎকালীন চীনা রাষ্ট্রদূত লি জিমিং মন্তব্য করেন, তিনি ব্যক্তিগতভাবে কনসার্ন যে তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশ সরকার বাইরের চাপে অবস্থান পরিবর্তন করে কিনা। পরোক্ষভাবে ভারতের দিকে তিনি ইঙ্গিত করেছিলেন। শুধু তাই নয়, 2024 নির্বাচনের পর দিল্লি সফরে গিয়ে শেখ হাসিনা ভারতকেই তিস্তা প্রকল্প বাস্তবায়নের কথা বলেন। যুক্তি হিসেবে তিনি বলেন, যেহেতু ভারত তিস্তার পানি আটকে রেখেছে, সেহেতু তারাই প্রকল্প করলে পানির প্রবাহ নিশ্চিত হবে। ভারত সফরের মাত্র 2 সপ্তাহ পর শেখ হাসিনা চীন সফরে যান। এই সফর নিয়ে নানা গুজব আছে। কেউ কেউ বলেন, চীন সফরে প্রত্যাশিত অর্থায়ন এবং সম্মান পাননি শেখ হাসিনা। সফরের কর্মসূচির আগেই দেশে ফিরে আসেন তিনি। শেখ হাসিনার বিদায়ের পর তিস্তা নিয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধান অগ্রাধিকারের অন্যতম হল তিস্তা প্রকল্প। বিএনপি নেতারা বলছেন, প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের মানুষের ভাগ্য পরিবর্তনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। তবে গত 15 বছরে বাংলাদেশের প্রশাসন ও নীতি নির্ধারণী মহলে ইন্ডিয়া ফার্স্ট নীতি গড়ে উঠেছিল। এই কাঠামোর বাইরে চীন বা অন্য কোনো শক্তির সঙ্গে বৃহৎ প্রকল্প বাস্তবায়ন তাদের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। এ কারণেই প্রধানমন্ত্রী তারেক রহমান বা বিএনপি সরকার উত্তরবঙ্গের ভাগ্য উন্নয়ন চাইলেও আমলাতান্ত্রিক জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে আছে তিস্তা প্রকল্প। কিন্তু তিস্তা প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক দক্ষতা ও উন্নয়নের স্পৃহার প্রমাণ। এক পাশে ভারত, অন্য পাশে চীন। দুই পরাশক্তিকে সাথে নিয়ে এগিয়ে যাওয়াই বাংলাদেশের সামনে প্রধান চ্যালেঞ্জ। তিস্তা বছরের পর বছর গেছে, সরকার বদলেছে, কিন্তু তিস্তার পানির ন্যায্য হিস্সা পায়নি বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বইছে পরিবর্তনের প্রবল ঝড়। একদিকে বাংলাদেশে দীর্ঘ সময় পর রাষ্ট্র ক্ষমতায় তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি, অন্যদিকে পশ্চিমবঙ্গের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সাম্রাজ্য গুড়িয়ে দিয়ে এখন গেরুয়া শাসক শুভেন্দু অধিকারী। সবচেয়ে বড় প্রশ্ন, যেই তিস্তা চুক্তি 1 দশক ধরে মমতার আপত্তিতে আটকে ছিল, সেই জট কি এবার খুলবে, নাকি হিন্দুত্ববাদী রাজনীতির প্রবক্তা শুভেন্দু অধিকারী হয়ে উঠবেন আরও বড় বাধা? আর এই দ্বৈরথের মাঝখানে ড্রাগন বা চীনের এন্ট্রি কি ভারতের কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিচ্ছে? একটু পেছনে ফিরে দেখা যাক। 2011 সালেই তিস্তা চুক্তি প্রায় চূড়ান্ত ছিল, কিন্তু শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তা ভেস্তে যায়। মমতার যুক্তি ছিল, উত্তরবঙ্গের কৃষকদের বঞ্চিত করে তিনি পানি দেবেন না। ভারতের সংবিধান অনুযায়ী আন্তঃরাষ্ট্রীয় নদী চুক্তিতে রাজ্যের সম্মতি থাকাটা এক প্রকার অলিখিত নিয়ম। ফলে দিল্লির মোদী সরকার চাইলেও মমতার বাধার মুখে চুক্তিটি হিমঘরে পড়ে থাকে দীর্ঘ 15 বছর। ঢাকার ক্ষমতায় এখন তারেক রহমান। তার সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের সাথে অমীমাংসিত ইস্যুগুলো সমাধান করা, বিশেষ করে তিস্তা। ভারতের কেন্দ্র ও পশ্চিমবঙ্গ উভয় জায়গায় এখন বিজেপি। মোদী সরকার এতদিন মমতার ওপর দায় চাপিয়ে পার পেলেও এখন আর সেই সুযোগ নেই। তিস্তার পানি দেওয়ার বদলে তিনি কি পাল্টা কোনো কঠিন শর্ত ঢাকার সামনে রাখবেন? তারেক রহমানের কৌশলগত কূটনীতি কি শুভেন্দুর এই কট্টর অবস্থানকে নমনীয় করতে পারবে? এই লড়াইয়ে আসল টুইস্ট যোগ করেছে চীন। বাংলাদেশ স্পষ্ট করে দিয়েছে, তিস্তা নিয়ে তারা আর অনন্তকাল অপেক্ষা করবে না। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান চীন সফরের আগে সাফ জানিয়েছেন,
তিস্তা প্রকল্পে চীনের সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। চীন প্রায় $1 বিলিয়ন তিস্তা রিভার ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রকল্পে অর্থায়ন করতে আগ্রহী। যদি চীন এই প্রকল্পে ঢুকে পড়ে তবে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক এর ঠিক পাশেই বেইজিং এর প্রভাব বাড়বে। এটি ভারতের জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি। দিল্লি এখন উভয় সংকটে, হয় তিস্তা চুক্তি করে বাংলাদেশকে খুশি রাখতে হবে, নয়তো তিস্তার নিয়ন্ত্রণ চীনের হাতে চলে যাওয়া দেখতে হবে। এই চায়না কার্ড কি তারেক রহমানের সবচেয়ে বড় কূটনৈতিক হাতিয়ার হতে যাচ্ছে? ভারতের কেন্দ্রীয় সরকার এখন চরম চাপে। শুভেন্দু অধিকারী রাজ্যের স্বার্থে গো ধরে বসলে দিল্লির জন্য চুক্তি করা কঠিন হবে। আবার তারেক রহমানের সরকার যদি ভারতের সাথে নিরাপত্তা ইস্যুতে সহযোগিতা কমিয়ে দেয় তবে উত্তর পূর্ব ভারতের শান্তি বিঘ্নিত হতে পারে। তাই মোদী সরকারকে এখন শুভেন্দু অধিকারীকে বোঝাতে হবে যে তিস্তা চুক্তি শুধু পানির লড়াই নয়, এটি চীনকে ঠেকানোরও লড়াই। তারেক রহমান কি পারবেন দিল্লি আর কলকাতাকে একই টেবিলে এনে ন্যায্য হিস্সা আদায় করতে? পরিশেষে তিস্তা এখন আর শুধু একটি নদী নয়, এটি তারেক রহমানের নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীর আঞ্চলিক রাজনীতির এক বিশাল পরীক্ষা। চীন এখানে তককে তককে আছে। ভারতের সামান্যতম ভুলেই তারা বাংলাদেশের এই মেগা প্রজেক্টে ঢুকে পড়বে। ইতিহাসের এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ। ভারত বাংলাদেশ সম্পর্ক কি তিস্তার পানিতে নতুন প্রাণ পাবে, নাকি ভূ রাজনীতির দাবা খেলায় আবারও বলি হবে সাধারণ মানুষ? আপনার কি মনে হয়, তারেক রহমান কি পারবেন শুভেন্দুকে রাজি করাতে, নাকি চীনই হবে তিস্তার শেষ গন্তব্য?